দু-চারটে ইন্টারেস্টিং প্রশ্ন, কারণ আপনাদের ল পয়েন্ট বা আপনাদের লিগাল পয়েন্টগুলো এতদিনে ওয়াকিবহাল মহল সবাই সাধারণ দর্শক জেনে গিয়েছেন। আমি কয়েকটা ইন্টারেস্টিং প্রশ্ন আপনাকে করব। আজকে একটা এরকম ডিসকোর্স আদালতে তৈরি হলো, আমি যতদূর জানতে পারছি, ঠিক কিনা আপনি বলবেন। মাননীয় বিচারপতি, মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলেছেন যে এই মামলা হলো, এই ডিএ মামলা হলো আপনার বেবি, এমনটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। মানে বিকজ অফ দ্যাট, কারণ এইটা হচ্ছে হিজ ব্রেন চাইল্ড। হুম ওকে, আমরা আইনি পরিভাষায় বলি হিজ ব্রেন চাইল্ড। হুম হুম ওকে, অর্থাৎ তার মস্তিষ্ক প্রসূত একটি শিশু। হুম যে শিশু তার বুদ্ধিতে বড় হয়েছে এবং তার বুদ্ধিতে আমরা অবভিয়াসলি আমি করেছি, কিন্তু অবভিয়াসলি এসব বিকাশ এটা রঞ্জন তো একটা ভট্টাচার্যের স্বীকৃতি, এটা তো একটা স্বীকৃতি। একদম মস্তিষ্ক প্রসূত শিশু, যে শিশুকে তিনি প্রতিপালন করে বড় করেছেন। তাহলে এটা একটা স্বীকৃতি। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাইবো, আজকে আমরা জানতে পারছি যে মহাজন, বিচারপতি পি কে মিশ্র কড়া ভাষায় রাজ্য সরকারকে আগেকার দিনের মহাজনদের সঙ্গে তুলনা করলেন। এই বিষয়টা ঠিক কি? দেখুন, প্রায় তো সেটা তো ঠিক, মানে আপনারাও বুঝতে পারছেন মহাজনী প্রথা কি ছিল। শাহিনদা, আমার একটা খুব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা মানুষও জানতে চান। আপনারা কি আজকে, আপনি অনেকবার আমাদের সঙ্গে আলোচনা করেছেন, আপনি ফ্যাকচুয়াল পয়েন্ট হিসেবে কি এটা উঠে এসছে কোনোভাবে যে রাজ্য সরকার কি পরিমাণ টাকা ক্লাবগুলিকে অনুদান বাবদ ব্যয় করেছেন? এবং আমরা হিসাব দেখছিলাম যে সেই টাকা দিয়ে, যে পরিমাণ টাকা ব্যয় করেছেন, সেই টাকা দিয়ে অসংখ্য মানুষের চাকরি, আহ, মোটামুটি সম্মানজনক মাইনে দিয়ে অসংখ্য মানুষের চাকরি হতে পারতো। আমি সংখ্যায় এখনই যাব না। এটা কি কোনোভাবে উঠে এসেছে আলোচনার মধ্যে? মানে গত সোমবার থেকে ম্যারাথন শুনানি হলো, সোমবার, মঙ্গলবার, আজ বুধবার। মোটামুটি সরকার পক্ষের বক্তব্য এবং আমাদের বক্তব্য, সকলের বক্তব্য শোনা হয়ে গেছে। এবার আগামীকাল যাদেরা বলল, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষের যদি কোনো প্রশ্ন থাকে সেটা শুনে আমি ফার্স্ট হাফেই মামলাটা শেষ করে দেব। এখন রায়ের ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করছে যে রায় কি তাহলে কালকে বেরোবে? আমরা বলতে পারছি না রায় কালকেই বেরোবে না রায় রিজার্ভ থাকবে। এখন সেই পরিপ্রেক্ষিত কালকের দিনটা আমাদের, আজকের দিনটা আমাদের থেকে যেতে হয়েছে। দেখুন, আমরা তো সোমবার দিনের ব্যবস্থা করে এসছি, সোম গেল, মঙ্গল গেল, বুধ গেল, বুঝতে পেরেছেন, কালকে বৃহস্পতিবারও যাবে। এই পরিপ্রেক্ষিতে আমাদের একটুখানি হতাশা আমাদের মনের মধ্যে এসছে। সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যাপারটা, যে প্রচুর টাকা খরচ তো। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কর্মচারী সমাজের কাছে আমরা আবেদন জানিয়েছি, আপনারাও যদি এটা প্রচার করেন, তাহলে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, আপনি গতকালও একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবারও যদি আজকে প্রচার করেন, কারণ মামলার রায় কর্মচারীদের পক্ষে যাবে, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পক্ষে যাবে। এটা আমরা গতকালও বলেছি, আজকেও বলেছি। 99% আমরা আশাবাদী, 100% বলবো না, কারণ রায়টা লিখবে বিচারকরা। তাই আগামী কালই অনেকটা ক্লিয়ার হবে যে রায়টা আমাদের পক্ষে যেতে চলেছে কিনা। একই কথা সরকারের জন্য প্রযোজ্য, যেটা স্ট্যাটুটরিলি বাইন্ডিং। সেটা আপনি বলতে পারেন না যে আমি একেবারেই এই টাকা দেব না, আপনাকে দিতে হবে। প্রয়োজন হলে, আমি সেই জন্য গতকাল আপনাকে বলেছি, প্রয়োজন হলে নবান্ন বিক্রি করবেন, এতে এসে বসবেন। ওই রাইটার্স বিল্ডিং ছিল, ওখানে এসে লাল বিল্ডিং, প্রয়োজন হলে আপনি যে রঙের পছন্দ করেন, যে আপনার জ্যোতিষী যে রং বলেছে সেই রঙই করবেন। কিন্তু যদিও হেরিটেজ বিল্ডিং বলে সম্ভবত একটা তকমা পেয়েছে, বলে কতটা পরিবর্তন করতে পারবেন আপনার জ্যোতিষীর পরামর্শ মোতাবেক এই নিয়েও হয়তো বা ভবিষ্যতে মামলা হতে পারে। কিন্তু আপনাকে বসতে দরকার হলে, প্রয়োজন হলে নবান্নে বিক্রি করবে, দিয়ে ওই রাইটার্স বিল্ডিং এ বসবেন। নবান্নে বসার কোনো দরকার নেই, ওটা বিক্রি করে কর্মচারীদের হিতার্থে দিয়ে দেবেন। ওটা তো অ্যাকচুয়ালি ছিল বস্ত্র যারা ব্যবসায়ী তাদের জন্য, তো তাদেরকে তো ডিপ্রাইভ করেইছেন অলরেডি, আবার কর্মচারীকে আবার নতুন করে কেন ডিপ্রাইভ করবেন? একদম শেষ প্রশ্ন করবো শারমিনদা। সারা রাজ্যে অসংখ্য সরকারি কর্মচারী তারা ব্যক্তিগতভাবে আমাকেও জিজ্ঞেস করেছেন, বা অনেকের কৌতূহল এটা। যদিও এই কথা এখনই আপনার পক্ষে বলা সম্ভব না, তবুও মোশন কোন দিকে বলে মনে হচ্ছে? সরকারি কর্মচারীদের পক্ষেই কি রায় যেতে পারে?
শামীমদা, আজকে সারা রাজ্যের মানুষ, সারা দেশের মানুষ, বাঙালি, সরকারি কর্মচারী, পেনশনার, নির্বিশেষে সাধারণ মানুষ আপনাদের বক্তব্য শুনেছেন। আজকে সুপ্রিম কোর্টে হাই ভোল্টেজ শুনানি ছিল, আজকেও ম্যারাথন শুনানি হয়েছে। কি বলবেন আজকে ঠিক কি হলো? এবং আজকে মূলত যারা মূল মামলাকারী ছিলেন তাদের সহ পরবর্তীতে যারা মামলাকারী হিসেবে যুক্ত হয়েছেন বা এখনো পর্যন্ত যুক্ত হতে পারেননি মামলাকারী হিসেবে, সেই সমস্ত পক্ষের রেসপেক্টিভ আইনজীবী ছিলেন তারা বলেছেন। হুম। এবং আগামীকালও ম্যাটারটি চলবে। আগামীকালই হয়তো বা চূড়ান্ত শুনানির যে শেষ মানে এই পর্যায়ের অন্তত পক্ষে সেটা আশা করি আগামীকাল শেষ হবে, বা যে হয়তো তারপর দিন স্পিলওভার হতে পারে সেটা সময় বলবে। কিন্তু এখনো পর্যন্ত মোটামুটি যারা মূল মামলাকারী সহ যারা পরবর্তীতে যোগ হচ্ছে বা যুক্ত হতে পারেননি তাদের পক্ষ থেকে আইনজীবীরা বলেছেন। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। টিআইসিপিআই অনুযায়ী রোপা রুলস এ লেখা আছে, টিআইসিপিআই অনুযায়ী দিয়ে দিতে হবে। আমরা ডিপ্রাইভ হচ্ছি কবে থেকে? এই রোপা রুল 2009 এটা ফ্রেম করা হয়েছিল আন্ডার আর্টিকেল 309। তাই এটা সাংবিধানিকভাবে একেবারে অ্যাকসেপ্টেড এবং যার স্ট্যাটুটরি অব্লিগেশন রয়েছে সরকারের উপর সেটা মান্যতা দেওয়ার, সেরকম একটি আইন। ফলে সেই আইন মোতাবেক দিয়ে দিতে হবে। এবং এটি বামফ্রন্ট সরকারের আমলে তৈরি আইন। তারা 2010 সাল পর্যন্ত কোনো কর্মচারীকে ডিপ্রাইভ করেনি। নতুন সরকার 2011 সালে এলো, তারপর থেকে তাদের কর্মচারীকে ডিপ্রাইভ করা শুরু হলো। এ করছেন, এরা চিঠি দিচ্ছেন, চিঠিতে কাজ হয় না। আলটিমেট কন্ডিশন দেওয়া হলো, কাজ হলো না। তারপরে তারা আলটিমেট 2016 সালে মামলা করলো ব্যাটে। প্রথম পর্যায়ে মামলা হারলো ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি। তারপরে আমাদের কাছে এলো, আমরা মামলায় স্বপন কুমার দে, তিনি মারা গেছেন এখন, পরবর্তীতে তার স্ত্রী সেখানে যুক্ত হয়েছেন। তো সেই স্বপন কুমার দের হয়ে আমাদেরকে অ্যাপিয়ার করালেন। তারপরে আমরা সেই মামলায় যুক্ত হলাম। আমার এখনো মনে আছে, রেসপন্ডেন্ট নাম্বার 2A হিসেবে যুক্ত হলাম, পরিচিত হলো। তারপর আমার হাইকোর্ট থেকে শুরু করলাম, আমরা মামলায় যুক্ত হলাম। তারপর থেকে এই মামলার জয়যাত্রা শুরু হলো। ফলে আমরা যখন থেকে যুক্ত হলাম সেই মামলা থেকে 6 বার জিতেছি। এবার এই মামলায় এবার এই সুপ্রিম কোর্টে মানে 7ম বারে পড়েছে। আমরা কিছুটা ওই 25% এরিয়া এর অর্ডার সর্বশেষ রয়েছে, কিন্তু মামলা যেহেতু তারপরে ওরা সেই নির্দেশ পালন করেনি বলে আমরা অ্যাপ্লিকেশন করেছি। রাজ্য সরকারও একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে। তারপরে বিচারপতি রায় বললেন যে না, এই মামলাটি আমরা একবারে চূড়ান্ত শুনানি করে দেবো। ফলে প্রতিদিন শুনানি হচ্ছে। এবং আপনারা দেখেছেন মঙ্গলবার, বুধবার, আগামীকালও শুনানি হবে। ফলে প্রতিদিন শুনানি হচ্ছে এবং প্রায় সারাদিন শুনানি হচ্ছে। প্রথমের ওই 5-7টা ম্যাটার থাকছে, তারপরে একদম এই মামলাটি মূলত গুরুত্বপূর্ণ মামলা হিসেবে বিচারপতিরা মনে করছেন। তার কারণ একটা অল ইন্ডিয়া মানে প্যান ইন্ডিয়া একটা এর ইমপ্লিকেশন রয়েছে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা হিসেবে তারা শুনানি করছে। ঠিক এই জায়গাটা শামীমদা 2-4টে ইন্টারেস্টিং প্রশ্ন, কারণ আপনাদের ল পয়েন্ট বা আপনাদের লিগাল পয়েন্ট গুলো এতদিনে ওয়াকিবহাল মহল সবাই সাধারণ দর্শক জেনে গিয়েছেন। আমি কয়েকটা ইন্টারেস্টিং প্রশ্ন আপনাকে করব। আজকে একটা এরকম ডিসকোর্স আদালতে তৈরি হলো, আমি যতদূর জানতে পারছি, ঠিক কিনা আপনি বলবেন। মাননীয় বিচারপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলেছেন যে এই মামলা হলো, এই ডিএ মামলা হলো আপনার বেবি, এমনটা কি সত্যি? হ্যাঁ, হ্যাঁ, একদম। মানে বিকজ অফ দ্যাট, কারণ এইটা হচ্ছে হিজ ব্রেন চাইল্ড। ওকে, আমরা আইনি পরিভাষায় বলি হিজ ব্রেন চাইল্ড। ওকে, অর্থাৎ তার মস্তিষ্ক প্রসূত একটি শিশু। যে শিশু তার বুদ্ধিতে বড় হয়েছে এবং তার বুদ্ধিতে আমরা অবভিয়াসলি আমি করেছি, কিন্তু অবভিয়াসলি একদম মস্তিষ্ক প্রসূত শিশু, যে শিশুকে তিনি প্রতিপালন করে বড় করেছে। তাহলে এটা একটা স্বীকৃতি। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাইবো। আজকে আমরা জানতে পারছি যে মহাজন, বিচারপতি পিকে মিশ্র কড়া ভাষায় রাজ্য সরকারকে আগেকার দিনের মহাজনদের সঙ্গে তুলনা করলেন। এই বিষয়টা ঠিক? দেখুন, প্রায় তো সেটা তো ঠিক, মানে আপনারাও বুঝতে পারছেন মহাজনী প্রথা কি ছিল। ফলে মহাজনী প্রথায় এই চাদন দিয়ে মানে যাকে দেওয়া হতো তাকে ওই নিচড়ে নেওয়া হতো আর কি। এখানে কর্মচারীকে সত্যি
কর্মচারীদের সঙ্গে ব্যবহার করা হচ্ছে, কারণ বুঝতেই পারছেন যে লেখা আছে এআইসিপিআই অনুযায়ী দেবো, দিচ্ছেন না, তাদের পরিশ্রম করিয়ে নিচ্ছেন। মানে কর্মচারীকে যেভাবে অবজ্ঞা করা হয়েছে নতুন ডিসপেন্সেশন আসার ফলে, যেটা মানে খুব সঙ্গতভাবেই বিকাশ স্যার বলেছেন যে ডিসপেন্সেশন চেঞ্জ হওয়ার জন্য কর্মচারীরা মানে ডিপ্রাইভ হয়ে গেল, আর পরল 2019 প্রভিশনই রাখলো না। একটা সরকার চলছে, যারা এর আগে আগের দিন আপনাকে বলেছি, একটা সরকার চলছে যারা একটা সরকার মনে করে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার দিতে হবে, তাই ডিএর প্রভিশন রাখতে হবে এবং সেটি এআইসিপিআই অনুযায়ী দিতে হবে আন্ডার আর্টিকেল 309, যেটা এই প্রভিশনকে ইনভোক করে যেটা ফ্রেম করা হয়েছে। ফলে তার একটা স্ট্যাটুটরি ফ্লেভার আছে। ওভারঅল 2019 আমি ডিএর প্রভিশনটাই রাখলাম না, মানে বাঁশি থাকবে না তো বাঁশি বাজবে কি করে? মানে আগামী দিনে কি ডিএ পাওয়া নিয়ে, ডিএ কম্পোনেন্টটা থাকা নিয়ে? দেখুন, ওভারঅল 2019 নিয়ে আমি কোনো মন্তব্য করবো না, তার কারণ সেটা নিয়ে মামলা যেহেতু এই মুহূর্তে নেই বা এই মুহূর্তে সেটা ডিসাইড হয়নি, আমি কোনো মন্তব্য করব না। কিন্তু আমি সঙ্গত কারণেই করব না, সে কারণ আমি মানে পাবলিকলি তো করবোই না, তার কারণ আছে। যাই হোক, কিন্তু রোপারোল 2009 নিয়ে এই মামলাটি, রোপারোল 2019 নিয়ে নয়। কিন্তু রোপারোল 2019 ইজ দ্য ফ্যাক্ট, দিয়ে কোনো প্রভিশন রাখেনি। এই এক্সিস্টিং এমুলমেন্ট যার ইন্টারপ্রিটেশন করছি আমরা, ড্যামেজ অ্যালায়েন্স কি হবে, এটা দেখিয়ে 536 উইদিন ব্র্যাকেট 1982 ইকুয়াল টু 100, অর্থাৎ 1982 সালে কে বেশ ইয়ার ধরে যে পরিমাণ মূল্য বৃদ্ধি ঘটেছে সেই সাপেক্ষে দিয়ে দিতে হবে, এটা গোটা পশ্চিমবঙ্গের মানুষের এখন মুখস্থ হয়ে গেছে। ফলে এই যে শব্দবন্ধ রাখলো অসীম দাশগুপ্ত মহাশয়, বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময়, এই শব্দবন্ধের জোরে আমরা সবার জিতলাম। ফলে কর্মচারীকে আইনসঙ্গত অধিকার দেওয়ার প্রশ্নে যে শব্দবন্ধ রোপারোল 2009 রেখে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে বুঝলেন যে এই শব্দবন্ধ রাখলে খুব মুশকিল হবে, সেই জন্য তিনি তার তাবেদারি বলবো, মার্জনা করবেন এই শব্দ ব্যবহার করার জন্য, তার একজন তাবেদারকে বসালেন যে প্রতিদিন গলা ফাটাতেন অভিরূপ সরকারকে পে কমিশনের মাথায়। সেই তাবেদার রেকমেন্ডেশন করলো, সেই রেকমেন্ডেশন পাবলিশড হলো না, আদালতের নির্দেশের ফলে এতদিন পরে পাবলিশড হলো। রোপারোল 2019, তার আগের পে কমিশন ফরমেশন, অথচ 19 সাল থেকে আজকে 25 সাল, এতগুলো বছর কেটে গেল, সেটা হয়নি। আদালতের নির্দেশে আলটিমেট পাবলিশড হলো। ভাবুন একবার, পে কমিশনের রেকমেন্ডেশন পর্যন্ত পাবলিশ করেন, এরা সবকিছু লুকিয়ে রাখে না, যেমন ওএমআর লুকিয়ে রাখে, এবং পে কমিশনের রেকমেন্ডেশনও লুকিয়ে রাখে। ভাবুন, কর্মচারীরা যার ভিত্তিতে স্যালারি পাচ্ছেন, যার ভিত্তিতে মানে তারা পে প্যাকেজটা ঠিক হচ্ছে, পে প্যাকেজ ঠিক হচ্ছে, তারা জানে না তার ভিত্তিভূমি কি, সেটাও লুকিয়ে রাখে। মানে আমি জাস্ট বলতে চাইছি, এবার মমতা ব্যানার্জি দেখবেন এটা রাখলেই তো মুশকিল, আদালতে মামলা হচ্ছে, মামলা জিতে যাচ্ছে, ও রাখবোই না। বললাম না, না রেহেগি বাঁশ না বাজেগি বাঁশরি, বাঁশই থাকবে না তো বাঁশি বাজবে কি করে, রাখবোই না তো মামলা করবি কি করে। তো যাই হোক, আমি সেটার মধ্যে যাচ্ছি না ডিটেলসে, কারণ আমি সেটা নিয়ে উপযুক্ত কাজকর্ম করছি, ফলে আমি সেটা নিয়ে মন্তব্য করবো না। নিশ্চিতভাবেই সময় হলে বাঁশ না থাকলে তো অন্য কিছু দিয়েও তো বাঁশি বাজানো যায়, বাঁশ না থাকলে অন্য কিছু দিয়ে বাঁশি বাজিয়ে দেবো, বাঁশি তো বাজবেই। বাঁশ না থাকলে তো বাঁশি বাজবেই। হ্যাঁ, মেটাল ফ্লুট দিয়েও এখন অনেক সময় কাজ চালানো হয়। ফলে বাঁশ না থাকলে বাঁশি বাজাবোই। শাহিন দা, আমার একটা খুব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা মানুষও জানতে চান, আপনারা কি আজকে, আপনি অনেকবার আমাদের সঙ্গে আলোচনা করেছেন, আপনি ফ্যাকচুয়াল পয়েন্ট হিসেবে কি এটা উঠে এসছে কোনোভাবে যে রাজ্য সরকার কি পরিমাণ টাকা ক্লাবগুলিকে অনুদান বাবদ ব্যয় করেছেন? এবং আমরা হিসাব দেখছিলাম যে সেই টাকা দিয়ে, যে পরিমাণ টাকা ব্যয় করেছেন, সেই টাকা দিয়ে অসংখ্য মানুষের চাকরি, মোটামুটি সম্মানজনক মাইনে দিয়ে অসংখ্য মানুষের চাকরি হতে পারতো। আমি সংখ্যায় এখনই যাব না। এটা কি কোনোভাবে উঠে এসেছে আলোচনার মধ্যে? ওই যে বললাম যে এটা তো ধরুন ফ্যাকচার আসলে সরকার কি করেছে, কিভাবে ব্যয় করেছে, এটা তো আর বিচার্য বিষয় নয়। কিন্তু আমরা একটা জাজমেন্ট দেখিয়েছি যে ফাইন্যান্সিয়াল ইনক্যাপাবিলিটি বা ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট এটা কখনো
একটি স্ট্যাটুটরি রাইট যেটা একরু হয়ে যায় সেটার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না, হতেই পারে না। তার রেসপেক্টে 2022 এর জাজমেন্ট দেখেছি, সুপ্রিম কোর্টেরই জাজমেন্ট রয়েছে, একাধিক জাজমেন্ট রয়েছে, যেখানে সুপ্রিম কোর্টের সময় নষ্ট করতে লাভ নেই। এই মানে আপনি সিরিজ অফ জাজমেন্ট পেয়ে যাবেন। আমরা সেই জাজমেন্ট দেখিয়ে বলেছি যে এটা করা যায় না। আপনাকে উদাহরণ দিই, আমি জাজমেন্টের প্রশ্নে, এটা তো আইনি বিষয়, আমি উদাহরণ দিয়ে বলি, খুব সহজ উদাহরণ এই বিষয়ে। সেটা হচ্ছে বিজয় মালিয়া, তিনি টাকা নিয়েছেন কোথা থেকে? ব্যাংক থেকে। তিনি পরিশোধ করতে পারেননি, কেন? এবার ব্যাংকের টাকা ফেরত দিতে হয়, এটা কোথায় লেখা আছে? আইনে লেখা আছে যে ব্যাংকের টাকা নিলে ফেরত দিতে হবে, আর ফেরত না দিলে উপযুক্ত ব্যবস্থা ব্যাংক নিতে পারবে। তাই সরকার, দেখুন, ব্যাংক নিয়েছে, সরকার ব্যবস্থা নিচ্ছে, তাই তাকে কি করছে? দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। কেন? কারণ সে টাকা নিয়েছে, টাকা নিয়ে সে গোয়াতে পার্টি করুক বা অন্য কোনো জায়গায় যাক, যেখানেই যাক না কেন, সে তাকে ওই টাকা পরিশোধ করতেই হবে। সে কোনোভাবেই বলতে পারে না যে আমি ওই টাকা নিয়ে গোয়াতে পার্টি করে আমি টাকা শেষ করে দিয়েছি, তাই আমার টাকা দেওয়ার ক্ষমতা নেই, আমাকে ক্ষমা করে দাও ব্যাংক। এটা বলে বিজয় মালিয়া তো আর বিজয় মালিয়ার দিকে ব্যাংক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, লোকজন ছেড়ে দেবে, তা তো আর হতে পারে না। একই কথা সরকারের জন্য প্রযোজ্য, যেটা স্ট্যাটুটরিলি বাইন্ডিং, সেটা আপনি বলতে পারেন না যে আমি একেবারেই এই টাকা দেব না, আপনাকে দিতে হবে। প্রয়োজন হলে, আমি সেই জন্য গতকাল আপনাকে বলেছি, প্রয়োজন হলে নবান্ন বিক্রি করবেন, এতে এসে বসবেন। ওই রাইটার্স বিল্ডিং ছিল, ওখানে এসে লাল বিল্ডিং, প্রয়োজন হলে আপনি যে রঙের পছন্দ করেন, যে আপনার জ্যোতিষী যে রং বলেছে সেই রঙই করবেন। কিন্তু যদিও হেরিটেজ বিল্ডিং বলে সম্ভবত সেটা তকমা পেয়েছে, বলে কতটা পরিবর্তন করতে পারবেন আপনার জ্যোতিষীর পরামর্শ মোতাবেক, এই নিয়েও হয়তো বা ভবিষ্যতে মামলা হতে পারে। কিন্তু আপনাকে বসতে, দরকার হলে প্রয়োজন হলে নবান্নে বিক্রি করবেন, দিয়ে ওই রাইটার্স বিল্ডিং এ বসবেন। নবান্নে বসার কোনো দরকার নেই, ওটা বিক্রি করে কর্মচারীদের হিতার্থে দিয়ে দেবেন। ওটা তো অ্যাকচুয়ালি ছিল বস্ত্র যারা ব্যবসায়ী তাদের জন্য, তো তাদেরকে তো ডিপ্রাইভ করেইছেন অলরেডি, আবার কর্মচারীকে আবার নতুন করে কেন ডিপ্রাইভ করবেন? একদম শেষ প্রশ্ন করবো শারমিনদা। সারা রাজ্যে অসংখ্য সরকারি কর্মচারী তারা ব্যক্তিগতভাবে আমাকেও জিজ্ঞেস করেছেন, বা অনেকের কৌতূহল এটা, যদিও এই কথা এখনই আপনার পক্ষে বলা সম্ভব না, তবুও মোশন কোন দিকে বলে মনে হচ্ছে? সরকারি কর্মচারীদের পক্ষেই কি রায় যেতে পারে? দেখুন, যারা যে পক্ষে দাঁড়ায় তারা তো তাদের মতো করেই ভাবে, কিন্তু আমি আপনাকে কতগুলো বাস্তব ভিত্তি বলি। সবার এই মামলা তো আর এমনি এমনি, মানে ট্রাইব্যুনাল, হাইকোর্ট জিতিয়েছেন এমনি এমনি জেতাননি, এবং বিভিন্ন বিচারপতি বিভিন্ন সময় ছিলেন, তাদের সকলের আন্ডারস্ট্যান্ডিং, মানে আমরা উভয় পক্ষের সাবমিশন শোনার পরে নিশ্চিতভাবে একটা তৈরি হয়েছে, তার উপর ভিত্তি করে জাজমেন্ট হয়েছে। দেখুন, আজকের দিন পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে এই প্রশ্ন জিজ্ঞাসা করে গেছে যে তোমরা যে বলছো এআইসিপিআই অনুযায়ী দিয়ে দেওয়া হবে না, তোমরা একটা সিম্পল কথা বলে, তাহলে কি অনুযায়ী হবে? ট্রাইব্যুনালে জিজ্ঞাসা করেছে, অ্যান্সার দিতে পারেনি। হাইকোর্টে জিজ্ঞাসা করেছে, অ্যান্সার দিতে পারেনি। সুপ্রিম কোর্টে আজকে এতটা সময় পেরিয়ে গেল, জিজ্ঞাসা করেছে, অ্যান্সার দিয়েছে। সকলেই দেখছেন এই জাজমেন্ট, মানে এই হিয়ারিং, এখনো পর্যন্ত কি সরকার অ্যান্সার দিয়েছে? যদিও এখনো তাদের সময় সুযোগ রয়েছে, আমার বিশ্বাস তারা দিতে পারবেন না, এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। এবার এই সহজ প্রশ্নে যে আপনারা যে টাইম টু টাইম যে বিভিন্ন সময় বাড়ালেন, তাহলে কিসের ভিত্তিতে বাড়ালেন? এমনি ইচ্ছা হলো সকালবেলায় উঠে কেউ স্বপ্ন দেখলেন, আচ্ছা দিয়ে দেবো। রানীমার সাম্রাজ্য চলছে, রানীমা কুচোয়া, उसको दे दो, ওকে একটা গলার হার নিয়ে দিয়ে দিল। রানীমার গলার হার না, এটা তো বুঝতে হবে, এটা তো সরকার, সরকার আইন মোতাবেক চলে। ওই যে ধরুন এই কি বেসিক পে হবে, সেটাও আইনে লেখা থাকে। এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখছেন, আইনের বইয়ে লেখা আছে একজন মুখ্যমন্ত্রী থাকবেন, তার এই ক্ষমতা হবে, তাই তিনি মুখ্যমন্ত্রী এবং সেইভাবে পরিচালনা করবেন। তাহলে আইনের বইতে লেখা থাকতে হবে,
এটা ওনাকে কে বোঝাবেন? এটা রানিমার সাম্রাজ্য না, গণতন্ত্রে রানিমার সাম্রাজ্য চলছে। যে আইন মেনে সরকার পরিচালনা করতে হবে, আইন মেনে নিয়োগ দিতে হবে, আইন মেনে দিয়ে দিতে হবে। আইন, আপনি সরকারে বসেছেন, আইন মেনে সরকার পরিচালনা করবেন। তারা মনে করে সরকার পরিচালনা করবো, তার আগে একটা শব্দ আছে, আপনি লেজিসলেশনের ক্ষমতা পেয়েছেন। অ্যাকর্ডিং টু দ্য লেজিসলেশন আপনাকে এক্সিকিউটিভ, আপনি বেসিক্যালি এক্সিকিউটিভ। আপনি লেজিসলেটরদের যে উইজডম, লেজিসলেটরদের যে ইচ্ছা, সেটার উপর ভিত্তি করে আপনাকে সরকার পরিচালনা করতে হবে। আপনি এক্সিকিউটিভ, আপনি লেজিসলেটরদের ইচ্ছায় পরিচালিত হওয়া একজন এক্সিকিউটিভ। হ্যাঁ, আপনার লেজিসলেশনেও আপনার ক্ষমতা রয়েছে, তার কারণ আপনি লেজিসলেটারও। কিন্তু একবার লেজিসলেশন হয়ে গেলে যতক্ষণ সেই লেজিসলেটররা সেটা অল্টার না করছে বা জুডিশিয়ারি সেটা অল্টার না করছে, সেটাই বলবৎ থাকে। এটা সহজ সত্যটা যত তাড়াতাড়ি বুঝবেন ততই মঙ্গল। আর না হলে ওই মাইক ফোকে বলতে হবে আমি সরকার পরিচালনা করতে চাইছি, না হলে বিকাশ ভট্টাচার্য আমার সরকার চালাতে দিচ্ছে। তাহলে একটা হোক ওরা সরকার চালাতে হচ্ছে। বাবুর একবার এত লোক, এত লস্কর, এত আইএস অফিসার, এত আইপিএস অফিসার, এত থানা, এত পুলিশ, এত ডিএফ, এত এসপি, হাত পা ছুটছে, কারণ পড়তে লিখতে জানেন না। সিম্পল কথা, তার সাথে দুর্নীতি যুক্ত। না পড়া লেখা জানা, কিছু ক্যারাম পেটানো, তাস খেলার লোক সরকার পরিচালনা করতে বসে পড়েছে, ক্লাব চালনা করার লোক সরকার চালনা করতে বসে। এই জন্যই আজকে এই অবস্থা। অনেক ধন্যবাদ শামীম দা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। মলয়বাবু, আজকে দীর্ঘ শুনানি হলো। আজকে সর্বোচ্চ আদালত, মাননীয় বিচারপতিরা আজকে আপনাদের বক্তব্য শুনলেন, আপনাদের আইনজীবীদের বক্তব্য শুনলেন। ঠিক কি হলো আমাদের দর্শকদের একটু সংক্ষেপে জানান। হ্যাঁ, দেখুন, আজকে প্রায় 11:30টার সময় শুনানি শুরু হয়েছে। আমরা মূল মামলাকারী ছাড়াও আরো যারা অ্যাডেড মামলাকারী হিসাবে ছিল সকলেরই বক্তব্য আজকে নিয়েছেন, এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের যে আইনজীবী মাননীয় বিকাশ ভট্টাচার্যকে জাজ বলেছে যে মিস্টার ভট্টাচার্য, যে মামলা তো ইজ ইউর বেবি। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যেহেতু একদম প্রথম থেকে মাননীয় বিকাশ ভট্টাচার্য এই ডিএ মামলার সঙ্গে সংযুক্ত ছিলেন, সেই কারণেই তিনি হয়তো এই কথাটা বলেছেন। বিকাশবাবুর মূল কথা ছিল যে দেখুন, আমরা ডিএ মামলার রায় ট্রাইব্যুনালের থেকে 2বার এবং উচ্চ আদালত থেকে 4বার আমরা জিতেছি। সেই পরিপ্রেক্ষিতে যেটা কেন জেতার মূল কারণ হচ্ছে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে যে 2 কিস্তি দিয়ে দেওয়া হয়, সেটা অন্যান্য রাজ্য, অধিকাংশ রাজ্যে দেওয়া হলেও এই রাজ্যে দেওয়া হয় না। কিন্তু রোপা 2009 সেটা কিন্তু সুন্দরভাবে বর্ণিত করা আছে যে একটা নির্দিষ্ট টাইমে, যেমন বলা ছিল যে 2001 সাল থেকে 2008 সাল পর্যন্ত, হ্যাঁ, মানে মাফ করবেন, যেটা 2006 সালে রোপা 2006 সালে রোপা পঞ্চম বেতন কমিশন লাগু হয়েছিল। কিন্তু 2006 সাল থেকে 8 সাল পর্যন্ত দিয়ে যে দেওয়া হবে না সেটা বর্ণিত ছিল রোপাতে। তারপরে 1/4/2008 থেকে 31/3/2009 পর্যন্ত এই যে 12% অর্থাৎ 4 কিস্তি দিয়ে, সেটা কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে শুরু করে। তারপরে যখন আমরা বেতন পাই আরো 4% অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা লাগু করে। অর্থাৎ তারপরে দেখা যাচ্ছে 1/4/9 পরে 10 সাল পর্যন্ত বামফ্রন্ট সরকার কয়েক মাস ডিউ থাকলে পরেও মানে মোটামুটি আমরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা পেয়েছিলাম। এখন ঘটনা যেটা আপনার পরবর্তীকালে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দেওয়ার কথা থাকলেও তারপর থেকেই আমরা লক্ষ্য করেছি যে 5 মাস, 7 মাস, 11 মাস ডিউস ছিল এই বামফ্রন্টের আমলে। তারপরে পরবর্তীকালে এগুলো বলছে, পরবর্তীকালে নয়া সরকার আসার পরে তার যে ব্যাকলগগুলো প্রচুর পরিমাণে ছিল সেটাও পরিষ্কারভাবে বলে দিয়েছে, এবং সেটা লিপিবদ্ধ আছে বলে বিকাশবাবু আর বিস্তৃতভাবে বলেনি। আমি আপনাকে বলছি যে 1 কিস্তি দিয়ে 54 মাস পরে আমরা পেয়েছি।
এগুলো বিচার করে ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালত বলেছে না, সরকারি কর্মচারীদের দিয়ে দিতে হবে অ্যাজ পার সিপিআই অনুসারে। কিন্তু সরকার দেয়নি, তাই সুপ্রিম কোর্টে গেছে সরকার। সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সেই 22 সাল থেকে আজ পর্যন্ত মামলাটা চলেছে। কিন্তু 22 সাল থেকে মামলাটা চললে পরে 15টা হিয়ারিং এর পরবর্তী যখন সঞ্জয় কারণ এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে আসলো, তখন মামলাটার গতি পেল এবং গতবার ইন্টারিম অর্ডারও আমরা পেলাম 16ই মে 2025, কিন্তু সেটাও ভায়োলেট করলো, অর্থাৎ কন্টেম্প করলো। এর পরবর্তীকালে যখন মামলাটা সোমবার থেকে শোনা হলো, মানে গত সোমবার থেকে ম্যারাথন শুনানি হলো, সোমবার, মঙ্গলবার, আজ বুধবার। মোটামুটি সরকার পক্ষের বক্তব্য এবং আমাদের বক্তব্য, সকলের বক্তব্য শোনা হয়ে গেছে। এবার আগামীকাল যাদেরা বলল, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষের যদি কোনো প্রশ্ন থাকে সেটা শুনে আমি ফার্স্ট হাফেই মামলাটা শেষ করে দেব। এখন রায়ের ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করছে যে রায় কি তাহলে কালকে বেরোবে? আমরা বলতে পারছি না রায় কালকেই বেরোবে না রায় রিজার্ভ থাকবে। এখন সেই পরিপ্রেক্ষিত কালকের দিনটা আমাদের, আজকের দিনটা আমাদের থেকে যেতে হয়েছে। দেখুন, আমরা তো সোমবার দিনের ব্যবস্থা করে এসছি, সোম গেল, মঙ্গল গেল, বুধ গেল, বুঝতে পেরেছেন, কালকে বৃহস্পতিবারও যাবে। এই পরিপ্রেক্ষিতে আমাদের একটুখানি হতাশা আমাদের মনের মধ্যে এসছে, সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যাপারটা, যে প্রচুর টাকা খরচ তো। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কর্মচারী সমাজের কাছে আমরা আবেদন জানিয়েছি, আপনারাও যদি এটা প্রচার করেন, তাহলে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, আপনি গতকালও একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবারও যদি আজকে প্রচার করেন, কারণ মামলার রায় কর্মচারীদের পক্ষে যাবে, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পক্ষে যাবে, এটা আমরা গতকালও বলেছি, আজকেও বলেছি। 99% আমরা আশাবাদী, 100% বলবো না, কারণ রায়টা লিখবে বিচারকরা। তাই আগামী কালই অনেকটা ক্লিয়ার হবে যে রায়টা আমাদের পক্ষে যেতে চলেছে কিনা। অনেক ধন্যবাদ মলয় বাবু। ভালো থাকবেন।